alcohol consumption is injurious to health and may cause liver damage, addiction, and other serious health problems. বিভিন্ন স্বাদের গল্পে ভরা এক অপূর্ব মিশেল গল্পের পাঁচমিশালি। আজ আমরা নিয়ে এসেছি বিশ্ববিখ্যাত ছোট গল্পকার ও হেনরির লেখা এক কালোজয়ী গল্প, দ্য লাস্ট লিফ। গল্পটি শেষ পাতাটি নামে বাংলায় অনুবাদ করেছেন দিব্য মিত্র ও হেনরি, যার আসল নাম উইলিয়াম সিডনি পটার। জন্ম 1862 সালে আমেরিকার নর্থ ক্যারোলিনায়। জীবনের নানা ঘাত প্রতিঘাত, এমনকি কয়েক বছরের জেল জীবন সবই তার লেখায় ছাপ ফেলেছিল। পরে তিনি ও হেনরি ছদ্মনামে লিখতে শুরু করেন এবং হয়ে ওঠেন ছোট গল্পের জাদুকর। তার গল্পে আমরা খুঁজে পাই হাসি, কান্না, প্রেম, আত্মত্যাগ, আর সেই বিশ্ববিখ্যাত মোড় ঘোরানো শেষটা, যা পাঠক শ্রোতাদের হৃদয়ে গেঁথে যায়। দ্য গিফট অফ দ্য ম্যাজাই, দ্য লাস্ট লিফ, দ্য র্যানসাম অফ রেড চিফ, এই গল্পগুলো আজও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। আজকের গল্প দ্য লাস্ট লিফ বা শেষ পাতাটি সেই অনন্য সংবেদনশীল গল্পগুলোরই একটি। তবে তার আসল রস আস্বাদন করতে হলে আপনাকে শুনতে হবে মন দিয়ে, শান্তভাবে, ধীরে ধীরে। তাই চোখ বন্ধ করে শুনুন, নিঃশব্দে খুলে দিন অনুভূতির দরজা, কারণ এখনই শুরু হতে চলেছে শেষ পাতাটি, দ্য লাস্ট লিফ। আমেরিকার এক ছোট্ট শহর, নাম তার পশ্চিম ওয়াশিংটন স্কোয়ার। শহরটা যেমন ছোট, তেমনই এর রাস্তাঘাটগুলো বেশ অদ্ভুত। যেখানে খুশি বাঁক নিয়েছে, যখন খুশি ঘুরপাক খেয়েছে। একটা রাস্তা, একই রাস্তার পথ একাধিকবার কেটেছে, যেন নিজের ছায়ার পেছনে ছুটেছে বারবার। এই শহরের রহস্যময় রাস্তাগুলো নিয়ে এক অঙ্কন শিল্পী একবার মজার এক তত্ত্ব দাঁড় করিয়েছিলেন। তিনি বলতেন, ধরো একজন চিত্রশিল্পী ছবি আঁকার জন্য কিছু জিনিস দোকান থেকে নিয়েছেন, কিন্তু টাকা তখন নেই, তাই বললেন পরে দিয়ে দেবেন। কিছুক্ষণ পর যদি দোকানদার টাকা নিতে আসেন, তাহলে তিনি এই এলোমেলো রাস্তাগুলোর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আবিষ্কার করবেন তিনি আবার সেই পুরনো জায়গায় ফিরে এসেছেন, ঠিক যেখান থেকে শুরু করেছিলেন, কিন্তু কিছুই হাতে নেই। শহরের রাস্তাগুলো যেন সময়ের মতন বাঁকা, গোলমেলে আর ফাঁকি দিতে ওস্তাদ। শহরের এই অংশটার নাম গ্রিনউইচ ভিলেজ। শিল্পীদের কাছে এই জায়গাটা যেন একখানা স্বর্গ, কারণ এখানকার ঘরবাড়িতে হাওয়া আর আলোর চমৎকার খেলা লেগেই থাকে। আর তার থেকেও বড় কথা, এই ঘরগুলো মেলে বেশ সুলভে। অঙ্কন শিল্পীদের জন্য এর থেকে ভালো আশ্রয় আর কি বা হতে পারে। সু আর জসি দুই তরুণী, দুজনেই অঙ্কন শিল্পী। তারা থাকতো একটি 3 তলা বাড়ির সর্বোচ্চ তলায়, গ্রিনিচ ভিলেজের বুক জুড়ে। একজন এসেছিল দূরের মেইন থেকে, আর একজন রোদ মাখা ক্যালিফোর্নিয়া থেকে। তাদের প্রথম দেখা হয়েছিল 8th স্ট্রিটের এক ছোট্ট রেস্তোরাঁয়, আর সেই একটুখানি দেখা থেকেই গড়ে উঠেছিল গভীর একটা বন্ধন। শিল্পে, খাদ্যে আর পোশাকে এত মিল, দুজনেই যেন একে অপরের আয়না। তাই তারা ঠিক করে একসাথে থাকবে,
একসাথে আঁকবে আর একসাথে গড়বে ওদের রঙের জগৎ। তখন সময়টা ছিল বসন্তের, বাতাসে ছিল উচ্ছ্বাস, রঙে ভরা দিন। কিন্তু দেখতে দেখতে বছর ঘুরে এলো শীত, আর শীতের সঙ্গে গোপনে শহরে প্রবেশ করলো এক ঠান্ডা আগন্তুক। কেউ তাকে চোখে দেখেনি, তবুও সে একে একে ছুঁয়ে দিতে লাগলো সবাইকে তার হিমশীতল হাত দিয়ে। সে ছিল এক মহামারী। ডাক্তাররা তার নাম দিয়েছিলেন নিউমোনিয়া। শহরের পূর্ব দিকে এই আতঙ্কের আগন্তুক অনেককে অসুস্থ করে ফেলল মুহূর্তেই। গ্রিনিচ ভিলেজের সরু অলিতে গলিতে সে হেঁটে চলল ধীরে ধীরে, কিন্তু নির্ভুল লক্ষ্য ভেদে। এই নিউমোনিয়া বাবু কখনোই ভদ্রলোক ছিলেন না, কারণ একজন ভদ্রলোক কখনোই দুর্বল নিস্তেজ এক তরুণীকে এভাবে আঘাত করতে পারেন না। তাই তিনি তার শীতল আঙ্গুল ছুঁয়ে দিয়ে গেলেন জঁসির গায়ে, আর জঁসি একদম ভেঙে পড়ল। সে সারা দিন শুয়ে থাকতো বিছানায়, নিস্পন্দ, শরীর দুর্বল, মন আরো দুর্বল। চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে থাকতো জানলার বাইরে উল্টো দিকের পুরনো বাড়িটার গায়ে লেপ্টে থাকা এক আইভি গাছের দিকে। গাছটা যেন জঁসির জীবনের শেষ আশ্রয়। পাতা ঝরছে একে একে, আর জঁসিও যেন হারিয়ে ফেলছে বাঁচার শেষ ইচ্ছেটুকু। একদিন সকালে ডাক্তার সুকে সাইডে ডেকে নিয়ে গিয়ে চাপা গলায় বললেন, যাতে জঁসি কিছু শুনতে না পায়। তোমার বন্ধুর অবস্থা ভালো নয় সু। ওর শরীরের চাইতেও ওর মনের অবস্থা বেশি দুর্বল। ও বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছে। আর মানুষ যখন নিজেই মরে যেতে চায়, তখন আমাদের ওষুধ, ইঞ্জেকশন, চিকিৎসা কিছুই তেমন কাজ করে না। এই বলে ডাক্তার কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা, কোনো কারণে কি ওর মনে প্রচণ্ড আঘাত লেগেছে? কোনো কষ্ট, কোনো ঘটনা, এরকম কিছু? সু একটুখানি থেমে বলল, জনসি সবসময় বলতো একদিনও ইটালির নেপলস বেতে যাবে, সেখানে রঙের খেলায় ভরা সূর্যাস্ত আঁকবে। এটাই ওর স্বপ্ন। ডাক্তার মাথা নাড়িয়ে বললেন, না না, আমি আঁকার কথা বলছি না। আরো গভীর কিছু মনে হয় না? প্রেম ঘটিত কিছু রয়েছে? সু মাথা নেড়ে হেসে ফেলল হালকা করে। প্রেমিক? না ডাক্তারবাবু, জনসির জীবনে এমন কেউ নেই। ডাক্তার একটু চিন্তিত গলায় বললেন, তাহলে হয়তো একেবারেই শারীরিক দুর্বলতা নয়, মানসিক অবসাদই ওকে ক্রাশ করছে। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব করব, কিন্তু তুমি চেষ্টা করো ওর মনটা অন্যদিকে ফেরাতে। ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলো, নতুন জামা কাপড়, নতুন ছবি, নতুন জায়গার স্বপ্ন দেখাও। মানুষ যখন ভবিষ্যতের কথা ভাবে, তখন তার মনের মধ্যেই বাঁচার জন্য একরকম যুদ্ধ শুরু হয়, আর সেই যুদ্ধই ওকে ফিরিয়ে আনতে পারে। না হলে আমার আর কিছু করার থাকবে না সু। ডাক্তার চলে যাওয়ার পর সু ধীরে ধীরে নিজের স্টুডিও ঘরে ফিরে আসে। চুপচাপ এক কোণে বসে পড়ে। তার চোখে মুখে ক্লান্তি, কপালে চিন্তার রেখা, আর ভেতরটা একরকম হাহাকারে ভরে ওঠে ঝঁসির জন্য। চোখের কোণ ভিজে ওঠে জলে। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ে গালে। কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর হঠাৎ যেন নিজের ভিতরেই একটা দৃঢ় কণ্ঠস্বর শুনতে পায় সু। না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমি যদি নিজেই ভেঙে যাই, তাহলে জনসিকে কে আগলে রাখবে? ওর মনোবল কে ফিরিয়ে দেবে? এই ভাবনায় নিজেকে ধীরে ধীরে সামলে নেয় সু। সে উঠে দাঁড়ায়, আঁকার জিনিসপত্রগুলো হাতে তোলে, আর মনটা হালকা রাখতে গুনগুন করে একটা গান ধরতে ধরতে এগিয়ে যায় জঁসির ঘরের দিকে।
তার গলায় কণ্ঠস্বর নরম, মুখে চেষ্টা করা হাসি যেন আধারের মাঝে একটু আলো বই নিয়ে যাচ্ছে। জন্সি একা শুয়ে আছে খাটে, ভীষণ রুগ্ন, দুর্বল আর ঠিক ততটাই শান্ত। ওর মুখে কোনো রং নেই, চোখে কোনো আলো নেই, সারাটা শরীর যেন নিস্তেজ। ও মাথাটা জানলার দিকে ঘুরিয়ে রেখেছে, চোখ দুটো স্থির এক দৃষ্টে তাকিয়ে আছে বাইরের দিকে। বাইরের দেওয়ালে থাকা সেই আইভি গাছটাই যেন এখন ওর একমাত্র মনোযোগ। সু ঘরে ঢুকে জনসির এই নীরব নিশ্চল অবস্থা দেখে চুপ করে যায়। হয়তো ঘুমিয়ে পড়েছে। মনে মনে ভাবে সে। আর কোনো শব্দ না করে ও ওর কাজ শুরু করে। 20, 19, 18, 17। সু কাজ করতে করতে হঠাৎ একটা অদ্ভুত মৃদু শব্দ শুনতে পায়। ও থেমে গিয়ে মন দিয়ে শুনতে থাকে। 16, 15, 14, 13। একই শব্দ বারবার, খুব নিচু স্বরে, যেন কেউ কিছু গুনছে। সু একটু শঙ্কিত হয়ে উঠে দাঁড়ায়, টিপে টিপে চলে আসে জন্সির খাটের পাশে। ওর মুখের দিকে তাকাতেই দেখে জন্সির চোখ বিস্ফারিত, এক দৃষ্টে তাকিয়ে আছে জানলার বাইরে সেই দেওয়ালে লেগে থাকা আইভি গাছটার দিকে। আর ঠোঁট নড়ে উঠছে আস্তে আস্তে, যেন নীরব জপের মতো। 12, তারপর বিরতি নিয়ে নিঃশ্বাসের ফাঁকে 11, 10, 9, 8, 7। এবার প্রায় একসাথে বেরিয়ে আসে ওর মুখ থেকে। সু হতভম্ব হয়ে তাকিয়ে থাকে জন্সির দিকে। তার হৃদয়ের ভেতর যেন কোথাও হালকা কাঁপুনি জেগে ওঠে। সু জানলার দিকে এগিয়ে যায়, কৌতূহলে তাকিয়ে থাকে বাইরে। বুঝতে চায় জন্সি কি গুনে চলেছে এক দৃষ্টে। চোখের দৃষ্টি যায় উল্টো দিকের পুরনো বাড়িটার দেয়ালের দিকে। সেখানে জড়িয়ে আছে একটা আইভি গাছ, পাতাহীন হয়ে পড়ছে দিনে দিনে। শীতের কনকনে হাওয়া যেন সেই পাতাদের জীবন কেড়ে নিচ্ছে। প্রায় সব পাতাই ঝরে গেছে, শুধু কয়েকটা এখনো কোনো রকমে আঁকড়ে ধরে আছে ডালে। সু ধীরে ধীরে বলে, কি হয়েছে জন্সি? জন্সি নিচু স্বরে জবাব দেয়। 6। তার চোখ তখনও সেই গাছটার দিকেই, কণ্ঠটা যেন হাওয়ার সঙ্গে মিশে যায়। ওরা এখন খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। বলে সে নিঃশ্বাস ফেলে। 3 দিন আগেও প্রায় 100টা পাতা ছিল। তখন গুনতে গুনতে মাথা ধরে যেত, কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। এই তো আবার একটা পড়ে গেল। এখন এখন আর মাত্র 5টা আছে। সু নীরবে দাঁড়িয়ে থাকে। তার বুকের ভেতর কেমন একটা চিনচিনে ব্যথা শুরু হয়, যেন প্রতিটা ঝরা পাতা জন্সির বেঁচে থাকার ইচ্ছেকে একটু একটু করে খেয়ে নিচ্ছে। তবুও নিজেকে কঠিনভাবে সংযত রেখে সু নরম কণ্ঠে বলে, কোন পাঁচটা সোনা? তুমি বলো তোমার সুকে। জন্সি চোখ সরায় না জানলা থেকে, নিঃশ্বাস স্বরে বলে, ওই গাছের পাতাগুলো দেখো না, একের পর এক ঝরে যাচ্ছে। আমি জানি শেষ পাতাটা যখন ঝরে পড়ে যাবে, আমিও তখনই চলে যাব। 3 দিন হলো আমি এটা বুঝতে পারছি।
ডাক্তার কি তোমাকে কিছু বলেননি? সু একটু চমকে ওঠে, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে, না, এরকম কিছু তো কোথাও শুনিনি আমি। আর এইসব ভাবনা চিন্তার তো কোনো মানে হয় না জনসি। একটা দুর্বল আইভি গাছের ঝরা পাতার সঙ্গে তোমার সুস্থ হওয়ার কি সম্পর্ক থাকতে পারে? তুমি তো এই গাছটাকে অনেক পছন্দ করো, তাহলে এই গাছের সঙ্গে নিজের জীবন কেন মেলাও সোনা? এভাবে বোকার মতো কথা বলে না। ডাক্তার আজ সকালেই বলে গেছেন, তুমি যদি একটু মন থেকে চেষ্টা করো তাহলে তুমি পুরোপুরি ভালো হয়ে যাবে। চলো এখন একটু খেয়ে নাও, তারপর আমায় একটু কাজটা শেষ করতে হবে। ছবিটা শেষ করে বিক্রি করতে পারলেই তোমার জন্য ভালো কিছু আনতে পারবো, যাতে তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। জসি ধীরে ধীরে মাথা নাড়ে, চোখ এখনো জানলার বাইরে আটকে। সে নিঃস্বরে বলে, তোমার আমার জন্য কিছু আনতে হবে না সু। এক মুহূর্ত চুপ থেকে ও আবার বলে, দেখো, আর একটা পাতা ঝরে গেল। এখন মাত্র 4টে বাকি। আমার এখন আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। আজ রাতের মধ্যেই শেষ পাতাটা পড়ে যেতে আমি দেখব, তারপর আমিও চলে যাব। জনসি, শোনা আমার, প্লিজ। সু নরম আর অনুরোধ ভরা কণ্ঠে বলে ওঠে, তুমি আমায় কথা দাও, এখনই চোখ দুটো বন্ধ করবে, আর যতক্ষণ না আমি কাজটা শেষ করছি চোখ খুলবে না। আমার ছবিটার কাজ কালকের মধ্যে শেষ করতেই হবে, তাই জানলা থেকে আসা আলোটা দরকার। জানলাটা আমি বন্ধ করতে পারবো না। জসি নিষ্পৃহ গলায় বলল, তুমি কি অন্য ঘরে গিয়ে কাজটা করতে পারো না? সু শান্তভাবে উত্তর দিল, না, আমি এখানে তোমার পাশে থেকেই কাজ করতে চাই। আমি চাই না তুমি ওই পাতাগুলোর দিকে তাকিয়ে থাকো আর অপেক্ষা করে করে আরো দুর্বল হয়ে পড়ো। জসি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানলা থেকে মুখ সরায়, চোখ বন্ধ করে, তারপর বলে, আমার কাজ শেষ হলে আমাকে জানিও, কারণ আমি সেই শেষ পাতাটা পড়ে যেতে দেখতে চাই। আমি অনেক সময় ধরে অপেক্ষা করেছি, অনেক কিছু ভেবেছি। আমিও পাতাগুলোর মতো চুপচাপ ঝরে যেতে চাই। আমি শুধু মুক্তির অপেক্ষায় আছি। সু জোর করে হাসি ধরে রাখে, কোমল গলায় বলে, একটু ঘুমানোর চেষ্টা করো সোনা। আমি এখন একটু বেয়ারম্যানকে ডাকতে যাব। আমার ছবিটার জন্য একটা চরিত্র দরকার, আর আমি ওকে একেবারে বেয়ারম্যানের মতো করেই আঁকবো। আমি মিনিট খানেকের মধ্যেই ফিরে আসছি। তুমি কিন্তু চোখ খুলবে না জনসি, প্লিজ। বুড়ো বেয়ারম্যান থাকতেন ওদেরই বাড়ির দোতলায়। বয়স এখন পেরিয়েছে 60। তিনিও একসময় ছিলেন একজন চিত্রশিল্পী, ঠিক সু আর জসির মতো, কিন্তু ভাগ্য যেন কখনোই সহায় হয়নি তার। 40 বছর ধরে রং তুলি হাতে নিয়েছেন তিনি, কিন্তু আজ পর্যন্ত এমন একটা ছবিও আঁকতে পারেননি যা তাকে সম্মান এনে দেবে। বারবার বলতেন, একদিন আমি একটা মাস্টারপিস আঁকবো, একটা এমন ছবি যা মানুষ মনে রাখবে চিরকাল। কিন্তু সে ছবি কখনোই ক্যানভাসে জন্ম নেয়নি। এখন তার দিন কাটে অন্য শিল্পীদের মডেল হয়ে বসে সামান্য কিছু পয়সা রোজগার করে। বেশিরভাগ সময় মদের বোতলে মুখ গুজে থাকেন তিনি। তবু তার মনে এখনো একটা বিশ্বাস, একটা স্বপ্ন যে একদিন তিনি তার মাস্টারপিস আঁকবেনই। আর ততদিন পর্যন্ত
তার সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করেন সু আর জন্সির পাশে থাকা, যেভাবেই হোক তাদের সাহায্য করা। সু গিয়ে দেখে বেয়ারম্যান তার ঘরটা অন্ধকার করে চুপচাপ বসে আছেন। বাতাসে স্পষ্ট গন্ধ মদের। বোঝা গেল তিনি সেই চেনা নেশায় আচ্ছন্ন হয়ে আছেন। সু ধীরে ধীরে কথাটা বাড়ে, জন্সি আর আইভি গাছের পাতাগুলোর কথা। তার ভয় পাতাগুলোর মতোই হয়তো জন্সিও ঝরে যাবে। যত দিন যাচ্ছে জন্সি যেন আরো দুর্বল হয়ে পড়ছে, এমনকি ডাক্তারও এখন আর আসার কথা বলছেন না। বেয়ারম্যান আচমকা উত্তেজিত হয়ে উঠলেন, চোখে বিদ্যুৎ, গলায় কাঁপন। কি বললে তুমি? কি অবিশ্বাস্য বোকা বোকা কথা বলছো সু? তিনি গর্জে ওঠেন, মানুষ মরবে কারণ গাছের পাতা ঝরে যাচ্ছে? আমি এমন কথা জীবনে শুনিনি। আমি যাব না, কোনো সিটিং দেব না ছবি আঁকার জন্য। আর তুমি তুমি কিভাবে ওকে বিশ্বাস করতে দিলে এমন? জন্সি ছোট্ট মেয়েটা, সে মরতে চাইছে আর তুমি চুপ করে শুনে যাচ্ছ। সু ধীরে অথচ দৃঢ় কণ্ঠে বলে, আপনি বুঝতে পারছেন না, ও খুব অসুস্থ। দুর্বল শরীর আর ক্লান্ত মন ওকে এইসব ভাবতে বাধ্য করছে। আমি ওকে বোঝাতে পারছি না, কিছুতেই না। মিস্টার বেয়ারম্যান, আপনি যদি না আসেন তাহলে ঠিক আছে, কিন্তু আমি আশা করেছিলাম অন্তত আপনি আমাদের পাশে থাকবেন। আপনি যে ভাষায় কথা বললেন সেটা একেবারেই ঠিক হয়নি। বেয়ারম্যান ফোঁস করে উঠলেন। এই জন্যই বলি মেয়ে মানুষের বিচার বুদ্ধি। তারপর একটু থেমে বললেন, গলা যদিও তখনও রুক্ষ, কিন্তু তাতে যেন একটা চাপা উদ্বেগের সুর। কে বললো আমি যাব না? আমি তো এতক্ষণ ধরে বলেই যাচ্ছি যে যাব। ঈশ্বর সাক্ষী, তোমরা জানো না এই ছোট মেয়েটা আমার কি প্রিয়। তিনি কাশলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, চলো চলি। এই জায়গাটা মোটেই জন্সির মতো একটা মেয়ের অসুস্থ হয়ে পড়ে থাকার জন্য নয়। একদিন আমি যখন আমার মাস্টারপিস আঁকবো, তখন আমরা সবাই এখান থেকে চলে যাব কোথাও এক নতুন জায়গায়, এক নতুন জীবনে। ওরা যখন ধীরে ধীরে উপরে উঠে এলো, তখন জন্সি ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে ঘরে ঢুকে সু পর্দা টেনে জানলাটা আড়াল করে দেয়, যেন বাইরের হিমেল বাতাস ওর শান্ত ঘুমটাকে না বিঘ্নিত করে। তারপর বেয়ারম্যানকে নিয়ে পাশের ঘরে যায়। দুজনেই কিছু না বলে জানলার পাশে দাঁড়িয়ে পড়ে। বাইরের দিকে উল্টো দিকের দেওয়ালে ঝুঁকে থাকা সেই আইভি গাছটা যেন আজ আরও নিঃসঙ্গ। একটাই মাত্র পাতা রয়েছে এখন সেই গাছে। বাতাস ভারী, আর হঠাৎ টুপটাপ করে নামে তুষার বৃষ্টি। চারপাশটা নিস্তব্ধ আর শীতল। ওরা শঙ্কিতভাবে এক মুহূর্ত পরস্পরের দিকে তাকায়, কিছু না বলেও যেন অনেক কথা বিনিময় হয়ে যায় চোখে চোখে। একটু পরে বেয়ারম্যান ধীরে ধীরে একটা চেয়ার টেনে বসে পড়েন। সু তার ক্যানভাস আর তুলি নিয়ে কাজে মন দেয়। ওর চোখে ক্লান্তি, মনে আশঙ্কা, কিন্তু তবু একটানা এঁকে যায় মনে প্রাণে। প্রায় সারা রাত জেগে কাজ করে সু, আর অনেক রাতের দিকে নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে যান বেয়ারম্যান। এইভাবেই এক নতুন দিনের ভোর আলো নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। ভোরবেলা মাত্র 1 ঘন্টার মতন ঘুমিয়ে সু নিঃশব্দে উঠে এসে জন্সির খাটের পাশে এসে দাঁড়ায়। ঘরের চারপাশে মৃদু আলো ছড়িয়ে পড়েছে। সকাল হয়ে গেছে।
জন্সি চুপচাপ চোখ বড় বড় করে তাকিয়েছিল সেই পর্দা টানা জানলার দিকে। সুকে দেখে হঠাৎ বলে ওঠে, পর্দাটা সরিয়ে দাও সু, আমি গাছটাকে দেখতে চাই। সু এক রাশ আশঙ্কা নিয়ে ধীরে ধীরে পর্দা সরিয়ে দেয়। আর তখনই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। সারা রাত ধরে ঝড়, তুষার আর বৃষ্টির তাণ্ডব চললেও গাছের গায়ে এখনো একটা মাত্র পাতা লেগে আছে। সেটা সেই আইভি গাছের শেষ পাতা। পাতাটা এখনো ডালের দিকে ঘন সবুজ, যদিও প্রান্তগুলো বয়সের ভারে হলদে হয়ে গেছে। ঝড়ের প্রচণ্ডতা সত্ত্বেও পাতাটা অবিচলভাবে গাছের ডালে ঝুলে আছে, প্রায় 20 ফুট উচ্চতায়। এটাই শেষ পাতা, নিঃশব্দে বলল জন্সি। আমি ভেবেছিলাম রাতে এটা ঝরে যাবে। আমি ঝড়ের শব্দ শুনেছিলাম, কনকনে ঠান্ডা হাওয়া, বৃষ্টির শব্দ। আজ পাতাটা নিশ্চয়ই ঝরে যাবে, আর ঠিক তখনই আমিও চলে যাব। সু কাপা গলায় বলে, জন্সি শোনা আমার, যদি নিজের কথা না ভাবো, একবার অন্তত আমার কথা ভাবো। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? কিন্তু জন্সি কোনো উত্তর দেয় না। কারণ পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ অনুভূতি হলো সেই মুহূর্তটা যখন কোনো প্রাণ ধীরে ধীরে তার অস্তিত্ব থেকে সরে যেতে চায়। বন্ধনের প্রতিটি সুতো তখন নিঃশব্দে খুলে যেতে থাকে। বেঁচে থাকার ইচ্ছেটুকুও নিভে যায় গভীর শূন্যতায়। ধীরে ধীরে দিনটা শেষ হয়ে আসে। সন্ধ্যার নরম আলো মিলিয়ে গিয়ে চারদিক ঢেকে যায় ঘন অন্ধকারে। বাইরে তখনও ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বইছে, আর গাছের সেই পাতাটা, সেই একমাত্র শেষ পাতাটা তবু ঝুলে আছে ডালে। রাত গভীর হতে না হতেই উত্তরে শীতল বাতাস গাছটাকে ঝাঁকাতে থাকে। টুপটাপ বৃষ্টির শব্দ, মাঝে মাঝে হাওয়া যেন জানলার কাঁচ কাঁপিয়ে বলে সময় হয়ে এসেছে, কিন্তু তবুও সেই পাতাটা পড়ে না। পরদিন সকাল, আলো ফোটার সঙ্গে সঙ্গে জন্সি আবার সুকে ডাকে, সু, পর্দাটা সরিয়ে দাও, আমি আবার সেই পাতাটাকে দেখতে চাই। সু নিঃশ্বাস ফেলে, একটু থেমে জানলার পর্দাটা সরিয়ে দেয়। পাতাটা তখনও গাছের ডালে লেগে আছে। এক দৃষ্টিতে জন্সি তাকিয়ে থাকে সেই পাতাটার দিকে, যেন বিশ্বাস করতে পারছে না সে। তারপর ধীরে সুকে ডাকে, যে তখন রান্নাঘরে ওর জন্য কিছু বানাচ্ছিল। আমি খুব খারাপ মেসু, দেখো ওই পাতাটাকে কেউ যেন কোনো অদৃশ্য জাদু দিয়ে ধরে রেখেছে, শুধু আমায় শেখানোর জন্য যে আমি ভুল ছিলাম। মৃত্যুর কথা ভাবা পাপ সু। এখন থেকে আমি চেষ্টা করব ভালোভাবে খেতে। আমি এখন উঠে বসে তোমায় রান্না করতে দেখতে চাই। সু চোখ মুছে এগিয়ে আসে ওর পাশে, হালকা হাসে, ভাঙা কিন্তু আশাবাদে। ঘন্টাখানেক পর জন্সি আবার বলে ওঠে, সু, আমি আশা করি একদিন আমি সেই নেপলসের সূর্যাস্তটা নিশ্চয়ই আঁকতে পারবো। দুপুরবেলা ডাক্তার এসে জন্সিকে দেখে বেরিয়ে যাওয়ার আগে সুয়ের সাথে বাইরের ঘরে কিছুক্ষণ কথা বলেন। ওর অবস্থা এখন অনেকটাই ভালো। ডাক্তার আশার সুরে বলেন, মনে হচ্ছে ওর বাঁচার ইচ্ছেটা ফিরে এসেছে। সু, তুমি ওর খুব যত্ন নিচ্ছ, এটাই ওর সবচেয়ে বড় ওষুধ।
আশা করি ও খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তারপর ডাক্তার একটু থেমে আবার বলেন, আমাকে এখন নিচের তলায় যেতে হবে এক বৃদ্ধ ভদ্রলোককে দেখতে, মাইকেল বেয়ারম্যান। নিউমোনিয়া আক্রান্ত, শুনেছি উনিও একজন চিত্রশিল্পী ছিলেন। বয়সের ভারে আর ঠান্ডায় শরীর ভেঙে পড়েছে। আজই ওনাকে হাসপাতালে নিতে হবে, অবস্থা ভীষণ আশঙ্কাজনক। পরের দিন সকালে ডাক্তার এসে জন্সিকে দেখে হালকা হাসেন। সবচেয়ে বড় বিপদটা কেটে গেছে। তিনি সুয়ের দিকে তাকিয়ে বলেন, এখন শুধু পুষ্টিকর খাবার আর যত্ন চাই, তাহলেই জন্সি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। সেই দুপুরে সু চুপচাপ জন্সির ঘরে ঢোকে, বিছানার পাশে এসে বসে, ধীরে ওকে জড়িয়ে ধরে। জন্সি ওর মুখের দিকে তাকিয়ে বোঝে সুর কিছু বলার আছে। সু ভাঙা গলায় বলে, তোমার সাথে একটা জরুরি কথা শেয়ার করতে চাই জন্সি। আমাদের নিচের তলায় থাকতেন যে বৃদ্ধ শিল্পী বেয়ারম্যান, উনি আজ সকালে হাসপাতালে মারা গেছেন নিউমোনিয়ায়। দুদিন ধরে জ্বর ছিল ওনার, কিন্তু কেউ ঠিক বুঝতে পারেনি। কাল সকালে কেউ প্রথম ওনার ঘরে যান। উনি তখন ব্যথায় কাতর, নিঃসঙ্গ আর ভীষণ অসহায় অবস্থায় ছিলেন। একটু থেমে চোখের জল চেপে সু আবার বলে, ওনার জুতো আর জামা কাপড় ছিল পুরো ভেজা, বরফের মতো ঠান্ডা। সবাই বলছে উনি নিশ্চয়ই সেই রাতে বাইরে কোথাও ছিলেন, যেই রাতে ঝড় আর তুষার একসঙ্গে তাণ্ডব করছিল। পরে ওনার ঘর থেকে পাওয়া গেছে একটা লণ্ঠন, আঁকার সরঞ্জাম আর কিছু সবুজ আর হলুদ রং। লণ্ঠনটা কাদায় মাখা ছিল, মানে সেটা নিশ্চয়ই উনি বাইরে নিয়ে গিয়েছিলেন। ঠিক তখনই জন্সি যেন হঠাৎ কিছু উপলব্ধি করে কেঁপে ওঠে। সে বলে ওঠে, সু, জানলাটা দিয়ে তাকাও, ওই শেষ পাতাটার দিকে ভালো করে দেখো। তোমার কি অবাক লাগছে না? এত ঝড়, এত বৃষ্টি, অথচ সেই পাতাটা ঝরে যায়নি। ওহ ঈশ্বর, ওটা ছিল না আসল পাতা। প্রকৃত শেষ পাতাটা সেদিনই ঝরে গিয়েছিল। আর বেয়ারম্যান, উনি সেটা দেখে রাতের আধারে ওখানে সেই পাতাটা এঁকে দিয়েছিলেন, খুব বহু নিখুঁত ভাবে, যাতে আমি আশা না হারাই, যাতে আমি বাঁচতে চাই। জন্সির কণ্ঠ কেঁপে ওঠে। এটাই তো ছিল মিস্টার বেয়ারম্যানের জীবনের শ্রেষ্ঠ মাস্টারপিস। এক নিঃশব্দ রাতের শিল্প, যেখানে ক্যানভাস ছিল একটা ভেজা দেয়াল, আর রঙের প্রতিটি ছোঁয়ায় ছিল কারো জীবন ফেরানোর কথা। উনি হয়তো নিজেও জানতেন না সেই শেষ আঁচড়টাই কাউকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। সু চুপ করে বসে থাকে জন্সির পাশে। ওদের দুজনের চোখে তখন জল, কিন্তু সেই জল কষ্টের নয়, সেই জল কৃতজ্ঞতার, ভালোবাসার আর এক শিল্পীর নীরব আত্মত্যাগের সম্মান জানানোর। জানলার বাইরের কাছে তখনও সেই শেষ পাতাটা ডালে লেগে রয়েছে, অলক্ষ্যে একজন শিল্পীর ভালোবাসা, যা চিরকাল বেঁচে থাকবে হৃদয়ের ক্যানভাসে। এতক্ষণ শুনছিলেন ও হেনরির লেখা দ্য লাস্ট লিফের বাংলা রূপান্তর শেষ পাতাটি। অনুবাদ করেছেন দিব্য মিত্র। গল্প উপস্থাপনা সু আর জন্সির চরিত্রে অঙ্গিরা সেন মিত্র। গল্প পাঠে ও বেয়ারম্যানের চরিত্রে দিব্য মিত্র। ডক্টরের চরিত্রে দীপন মিত্র। সুয়ের গানে দীপন মিত্র। সম্পূর্ণ পরিকল্পনায় ও পরিচালনায় দিব্য মিত্র। গল্পটি যদি ভালো লেগে থাকে একটিবার লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে রাখুন, কারণ সামনে আরও অনেক নতুন গল্প আসছে। গল্পের পাঁচমিশালির পাশে থাকুন, কারণ এখানে গল্পের শব্দ প্রাণ পায়।